এখন আমি তোমাদের পরপর একই সাথে ৩টে ছোট, ছোট ক্রাইমের সত্য ঘটনা শোনাবো। ছোট, ছোট বলবো না। যে ঘটনাতে কারোর প্রাণ চলে যায়, সে ঘটনা কখনোই ছোট ঘটনা হতে পারে না। ৩ খানা ক্রাইমের সত্য ঘটনা একই টাইপের ঘটনা। একই টাইপের এইজন্য বলছি যে ৩টে ঘটনাতেই মহিলারা পুরুষদেরকে মেরে ফেলেছে। প্রথম যে ঘটনাটা বলবো তেলেঙ্গানার নিজামাবাদ নামের একটা জায়গা। সেখানে থাকতো হাজবেন্ড আর ওয়াইফ। ওয়াইফের নাম সন্ধ্যা, হাজবেন্ডের নাম প্রশান্ত। প্রশান্তের বয়স ৩৫ বছর আর স্ত্রীর বয়স ৩৩ বছর। ৫ বছরের বিবাহিত সুখী জীবন তাদের। ৫ বছর আগে যখন তাদের বিয়ে হয়েছিল, প্রশান্ত ছোটখাটো কাজ করত, কিন্তু স্বামী স্ত্রী দুজনে আলোচনা করে ঠিক করে যে এবার কম টাকা রোজগার করলে হবে না, বেশি টাকা দরকার। বাড়ি করতে হবে সুন্দরভাবে, ভালোভাবে জীবনযাপন করতে হবে, সন্তানরা হবে, তাদের ভবিষ্যতের চিন্তাও আছে। প্রশান্ত এই ব্যাপারগুলো যখন নিজের এক বন্ধুর সাথে আলোচনা করে, বন্ধু তাকে বলেছিল সৌদি আরব যাও, সেখানে গেলে এখানে যে কাজ করছো সেই কাজই ওখানে করবে আর ৩ গুণ টাকা রোজগার করবে। আমি তোমাকে হেল্প করব সেখানে যাওয়াতে, কারণ ওই ব্যাপারগুলো আমার জানা আছে। প্রশান্ত ব্যাপারটা নিজের স্ত্রীকে বাড়ি এসে জানিয়েছিল। স্ত্রী বলেছিল ঠিক আছে তুমি যাও, আমি তোমার মায়ের দেখাশোনা করব, তুমি নিশ্চিন্তে সেখানে যাও, কিছু বছর সেখানে থাকো, টাকা রোজগার করো, তারপরে আমাদের লাইফস্টাইলটা অনেকটাই ভালো হয়ে যাবে। প্রশান্ত চলে গেছিল। এই সঙ্গে আরো একটা কথা বলে রাখি, সন্ধ্যা কিন্তু একজন হসপিটালে, সরকারি হসপিটালের নার্স। ওদিকে প্রশান্ত প্রত্যেক মাসে ১.৫ লাখ করে টাকা পাঠাচ্ছিল স্ত্রীকে। স্ত্রী সেখান থেকে সব রকম খরচ খরচা করছিল, জায়গা কেনে। স্ত্রী এখানে নিজেদের বাড়িটাকে আবারও ভালোভাবে সারিয়ে সুন্দর করে তোলে। স্ত্রী নিজের ডিউটি যাচ্ছে, হাজবেন্ডের সাথে কথাবার্তা বলছে, হাজবেন্ড টাকা পাঠাচ্ছে, তাতেই তার চলছে। এদিকে প্রতিবেশী অন্য আরো একজন যুবক বলবো না, তিনি প্রশান্তের থেকে বয়সে বেশ খানিকটা বড়, এক ভদ্রলোক, নাম হচ্ছে অনিল। অনিলের সাথে সন্ধ্যার আলাপ হয়। আলাপের পর প্রেম হয়। অনিল জানতে পারে যে সন্ধ্যা ম্যারেড, তবে তার হাজবেন্ড বাড়িতে থাকে না। আর তার যে শাশুড়ি সেও মাঝে মধ্যেই গ্রামের বাড়িতে গিয়ে থাকে। দুজনের মধ্যে বন্ধুত্বের পর গভীর প্রেমের সম্পর্ক শুরু হয়ে গেছিল। পাড়ার কিছু লোকজন ব্যাপারগুলো একটু আধটু আন্দাজ করলেও বাড়ির শাশুড়ি বা তার যে হাজবেন্ড, কেউ এ ব্যাপারে কিচ্ছু জানে না। ২৭ জুন ২০২৬ প্রশান্ত সৌদি আরব থেকে নিজের বাড়িতে ফিরেছিল। এদিকে সে বাড়ি ফিরে আসার আগেই সন্ধ্যার খুব চিন্তা হচ্ছে। আশেপাশের প্রতিবেশীরা যদি তার প্রেমের ব্যাপারে তার হাজবেন্ডকে বলে দেয়, তার হাজবেন্ড বলছে যে তার আর দূরে থাকতে ভালো লাগছে না, সে এবার থেকে নিজের বাড়িতেই থাকবে, যেটুকু রোজগার করা যায় তাতেই সুখে থাকার চেষ্টা করবে, কারণ তার বিদেশে ভালো লাগছে না। সেই জন্য সন্ধ্যা নিজের বয়ফ্রেন্ড অনিলের সাথে আলোচনা করে। অনিল আর সন্ধ্যা দুজনে মিলে প্ল্যানিং করে যে প্রশান্তকে রাস্তা থেকে সরাতে হবে, কিন্তু কি প্রসেসে সরানো হবে। সেই জন্য সন্ধ্যা বলে যে ২৯ তারিখে, ২৭ তারিখে হাজবেন্ড এসেছিল, ২৯ তারিখে রাত্রেবেলায় তার বাড়িতে একটা পার্টি হবে। পার্টি বলতে তাতে মদ খাওয়ানো হবে ইচ্ছা করে হাজবেন্ড প্রশান্তকে, তারপরে তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হবে। এইটাই ছিল প্ল্যানিং। আর এদিকে হাজবেন্ডকে বলে যে আমি যেহেতু নার্স, দুজন ডাক্তার রয়েছে আমার হসপিটালে যাদের সাথে আমার সম্পর্ক খুব ভালো, তারা তোমার সাথে দেখা করতে চেয়েছে, তো আজকে রাত্রেবেলায় আমি তাদেরকে ডিনার করার জন্য ডেকে নিচ্ছি। প্রশান্ত রাজি হয়। প্রশান্ত যা যা দরকার, স্ত্রী যা যা বলেছিল সেই সব বাজার করে স্ত্রীকে এনে দেয়। স্ত্রী রান্না বান্না করে, তারপরে রাত্রেবেলায় হলে শুরু হয়েছিল পার্টি। পার্টিটা হচ্ছিল ছাদের ওপরে। ছাদের ওপরে ৩ জন বসে
তিনজন, প্রথম জন হচ্ছে প্রশান্ত, দ্বিতীয় জন সন্ধ্যার প্রেমিক অনিল, তৃতীয় জন অনিল নিজের এক বন্ধু ভেঙ্কট বা বন্টি নামে যাকে সবাই চিনত তাকে ডেকে এনেছিল। কারণ সন্ধ্যার বাড়ির যে ছাদ আর তার রেলিংটা কিন্তু বেশ উঁচু, 3 ফুট মতো উঁচু। হঠাৎ করে সেখান থেকে কিন্তু বাই চান্স কেউ পড়ে যায় না। যেহেতু রেলিং টপকে পড়ে যাওয়ার ব্যাপারটা আছে, সেই জন্য সন্ধ্যার মনে হয়েছিল যে তার হাজবেন্ডকে তুলে ফেলতে হবে, আর তুলে ফেলাটা একা অনিলের কম্ম নয়। সেই জন্য অনিলকে বলা হয়েছিল একটা বন্ধুকে সঙ্গে করে ডেকে নিয়ে এসো। অনিল সেটাই করেছিল, সঙ্গে ভেঙ্কটকে নিয়ে এসেছিল। অনিল আর ভেঙ্কট দুজন সাধারণ মানুষজন, যাদেরকে সন্ধ্যা দুজন কলিগ ডাক্তার বলে নিজের হাজবেন্ডের সাথে আলাপ করিয়ে দিয়ে এবার পার্টি শুরু হয়েছিল। পার্টি বলতে মদের পার্টি। পার্টি হচ্ছিল, ইচ্ছা করে প্রশান্তকে বেশি বেশি মদ খাওয়ানো হচ্ছিল। এবার হঠাৎ করে ভেঙ্কট ইচ্ছা করে প্রশান্তের সাথে কথা কাটাকাটি শুরু করে। প্রশান্ত উত্তেজিত হচ্ছিল, রেগে যাচ্ছিল, দুজন ঝগড়া করছে। এমন সময় পেছন থেকে সন্ধ্যা তাদের তিনজনের জন্য অমলেট নিয়ে আসছে। এতক্ষণ কিন্তু সে বিভিন্ন রকম খাবার মাঝে মধ্যেই দিয়ে যাচ্ছিল। সে অমলেট হাতে করে আসে, দেখে ঝগড়া চলছে। হাজবেন্ড উল্টো দিকে মুখ করে রেলিং এর ধারে দাঁড়িয়ে রয়েছে। সে সেখানে গিয়ে পেছন থেকে ধাক্কা দিয়ে দিয়েছিল হাজবেন্ডকে। হাজবেন্ড জোরে চিৎকার করে মাটিতে পড়ে গেছিল। আশেপাশের লোকজনরা শুনতে পেয়েছিল, ছুটে এসেছিল। সবাই মিলে সামনের সরকারি হসপিটালে তাকে ভর্তি করেছিল। তার হালকা হালকা জ্ঞানও ছিল, মাথায় চোট লেগেছিল, সেই জন্য সে একটু অসুস্থ। তবে ডাক্তার দেখে বলেছিল যে মাথার চোটটা খুব বেশি গভীর হয়নি, অসুবিধা নেই। 2-4 দিনের মধ্যে প্রশান্ত একদম সুস্থ হয়ে যাবে, তাকে বাড়ি নিয়ে যাওয়া যাবে। এই পর্যন্ত সব জায়গাতেই প্রশান্তের স্ত্রী সন্ধ্যা বলছিল যে প্রশান্ত ছাদ থেকে মদের নেশায় পড়ে গেছে নিচে। 29 জুন গভীর রাতে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। 30 জুন সকালবেলায় বেশ কিছু আত্মীয় স্বজন তার কাছে এসেছিল, দেখা করেছিল। ডাক্তার তাদেরকে বলেছিল যে শরীরে খুব একটা অসুবিধা নেই, 2-4 দিনের মধ্যেই ছুটি করে দেওয়া হবে। সে ভালো আছে, মাথায় গভীর চোট হয়নি, যার জন্য সে মারাও যাবে না। এবার কিন্তু সন্ধ্যার চিন্তা হচ্ছিল যে আরে হাজবেন্ড তো মারা যায়নি, তাহলে কি করতে হবে। এবার সন্ধ্যা যেহেতু একজন নার্স, তো তার অসুবিধা হয়নি। সে ঘুমের ওষুধের ওভারডোজ তাকে ইঞ্জেকশন দিয়েছিল, অনিলের সাথে পরামর্শ করে দিয়েছিল। এবার সে নিজের হাজবেন্ডের বেডের পাশে বসে বসে লক্ষ্য করছিল হাজবেন্ড কখন মারা যাবে। অনেক সময় কাটে, হাজবেন্ড গভীর ঘুমে ছিল, কিন্তু সে মারা যায়নি। এবার সন্ধ্যার আবারও চিন্তা হচ্ছে যে আবার যদি হাজবেন্ড বেঁচে থাকে, কোনোভাবেই তাকে হসপিটাল থেকে কিন্তু সুস্থ করে বাড়ি নিয়ে যাওয়া যাবে না, মেরে তাকে ফেলতেই হবে, এই হসপিটালেই মেরে ফেলতে হবে। সে ভাবছে, ভাবতে ভাবতে সে টয়লেটে গেছে। হঠাৎ করে তার টয়লেট ক্লিনারের দিকে চোখ পড়েছে। এবার সে নিজের কাছে থাকা একটা সিরিঞ্জে সেই টয়লেট ক্লিনার একটু নিয়ে এসে নিজের হাজবেন্ডকে আবারও ইঞ্জেকশন দিয়েছে সেই টয়লেট ক্লিনারের। কিছুক্ষণের মধ্যেই তার হাজবেন্ডের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, সে দেখতে পেয়েছে। এবার সে চিৎকার করে সবাইকে জানায় যে হাজবেন্ড মারা গেছে। সবাই কিন্তু সেটাই ভাবছিল, হয়তো মাথার গভীরে আঘাত লেগেছিল, সেই সময় ডাক্তাররা বুঝতে পারেনি। এটাই কিন্তু প্রতিবেশীরাও বলছিল। অন্যদিকে প্রশান্তের মা, তিনি সেই সময় গ্রামে ছিলেন। তবে তিনি নিজের ছেলেকে 30 তারিখে সকালবেলায় দেখতে এসেছিলেন, আর তিনি দেখেছিলেন যে শরীরে বিশেষ চোট নেই, ছেলে সুস্থই আছে। ছেলে কথা বলেনি, তবে ছেলে তার দিকে তাকিয়েছিল, সুস্থ বলেই মনে হয়েছিল। হঠাৎ করে ছেলে এইভাবে মারা যেতে পারে, এটাতে তার বিশ্বাস হচ্ছিল না। ছেলে 27 তারিখে এসেছে আর 30 তারিখে মারা গেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিউজে তিনি এই ধরনের খবর এই পর্যন্ত দেখছিলেন।
যে স্ত্রীরা হাজবেন্ডদেরকে মেরে ফেলেছে কোনো না কোনো কারণে। এবার সেই মায়ের মনে হয় যে আমার ছেলেকেও হয়তো আমার বৌমা মেরে ফেলেছে, পুলিশের কাছে আমার যাওয়া উচিত। তিনি নিজের পাড়াতে এটাও শুনেছিলেন যে তার বৌমা অনিল নামের কোনো ভদ্রলোকের সাথে একটা সম্পর্কে রয়েছে, যেটা তিনি শুনেছিলেন, তবে তিনি বিশ্বাস করেননি, কারণ তার মনে হয়েছিল তার ছেলের সাথে তার বৌমার সম্পর্ক খুব ভালো, রোজ তারা ফোন কলে কথা বলে। তার বৌমা অন্য কোনো পুরুষের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতেই পারে না। কিন্তু ছেলে যখন হঠাৎ করেই মারা যায়, তিনি যখন বাড়িতে নেই এমন সময় সে ছাদ থেকে পড়ে যায়, তার সন্দেহ হয়েছিল, তিনি পুলিশকে গিয়ে সমস্তটা বলেছিলেন, কমপ্লেন করেছিলেন। এবার কিন্তু পুলিশ কল রেকর্ড চেক করেছিল সন্ধ্যার কল রেকর্ডে দেখা গেছিল যে সন্ধ্যা প্রতিদিন অনিল নামের একজনের সাথে কথা বলে, লম্বা লম্বা সময় পর্যন্ত কথা বলে। অনিলকে অ্যারেস্ট করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে অনিলের সাথে যে ভেঙ্কট, যে এসেছিল সেদিন পার্টি করতে, পার্টি করতে ঠিক নয়, বন্ধুর হেল্প করতে, ভেঙ্কটকে অ্যারেস্ট করা হয়, জিজ্ঞাসাবাদ হয় কড়াভাবে। পুরো ব্যাপারটা এই পর্যন্ত যেগুলো বললাম সেগুলো তাদের কাছে জিজ্ঞাসাবাদের পরেই জানতে পারা যায়। সব সময় অনিল কিন্তু সঙ্গ দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, নিজের গার্লফ্রেন্ডকে বলেছিল তুমি তো নার্স, তুমি যে কাজগুলো জানো সেগুলো কবে কাজে লাগবে, তুমি ইঞ্জেকশন দাও নিজের হাজবেন্ডকে মেরে ফেলো, তবেই আমরা দুজন সব সময় যেমন দেখা করে এসেছি সেইভাবেই দেখা করতে পারবো। সন্ধ্যার পছন্দ হয়েছিল প্রেমিকের কথা, সন্ধ্যা সেই মতো কাজও করেছিল। বর্তমানে তিনজন, সন্ধ্যা, সন্ধ্যার বয়ফ্রেন্ড প্রশান্ত আর তার বন্ধু ভেঙ্কট, তিনজনেই রয়েছে পুলিশ কাস্টাডিতে। এবার আরও একটা ঘটনা, এটা কিন্তু হরিয়ানার রেওয়াড়ি নামের একটা জায়গা, সেখানকার ঘটনা। 3 বছর আগে মনু নামের একটা ছেলে, 12 পাস, তার 2 বোন আর সে একমাত্র ছেলে সেই বাড়ির। 12 পাস করার পরে সেখানকার ছেলে মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয়, তো তার বিয়ে দেওয়া হয়েছিল। তার যে স্ত্রী, তারও বয়স কিন্তু বর্তমানে 19 বছর, 3 বছর আগে তার বিয়ে হয়েছে। আর বর্তমানে সোনুর বয়স হচ্ছে 22 বছর। দুজনের বিয়ে হয়েছে, তবে দুজন যে যার বাড়িতেই থাকে, শুধু তারা ফোন কলে কানেক্টেড। মনু যে হাজবেন্ড, সে রাজস্থানের একটা কোম্পানিতে কাজ করে, মাঝে মধ্যে আসে, স্ত্রীর সাথে কিন্তু নিয়মিত ফোন কলে তাদের কথা হয়। এদিকে স্ত্রীর বিয়ে তো হয়েছিল মনুর সাথে, কিন্তু সোনু নামের কোনো একটা ছেলের সাথে সে প্রেমের সম্পর্কে ছিল। সোনুর সাথে প্রেম, মনুর সাথে বিয়ে। স্ত্রীর নাম হচ্ছে তনু। তনু এবার কোনোভাবেই নিজের শ্বশুর বাড়ি যেতে চাইছে না। যখন যখন হাজবেন্ড আসতো, মাঝে মধ্যে কিন্তু সে চলে আসতো শ্বশুর বাড়িতে, হাজবেন্ড না থাকলেও সে আসতো। 20 এপ্রিল সে নিজের শ্বশুর বাড়িতে এসেছিল, কয়েকদিন থাকার পর সে চলে গেছিল। 1 মেতে আবার এসেছিল, 8 মেতে সে চলে গেছিল। 8 জুনে সে কল করে নিজের হাজবেন্ডকে ডেকেছিল দেখা করার জন্য নিজের বাড়িতে। হাজবেন্ড খুব খুশি হয়ে, সে রাজস্থান থেকে এসেছে, তার স্ত্রী তাকে ডাকছে, সে স্ত্রীর কাছে দেখা করতে গেছিল। স্ত্রী তাকে নিয়ে বেড়াতে গেছিল। বেড়াতে গিয়ে তার নাক মুখে হাত দিয়ে রেখে দম আটকে তাকে মেরে ফেলা হয়। আর কাজটা করেছিল তনুর প্রেমিক সোনু আর সোনুর কয়েকজন বন্ধু। সারা শরীর দেখে কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না, দেখে বোঝাই যাচ্ছিল না যে তাকে মেরে ফেলা হয়েছে। ওইভাবে নাকে মুখে হাত রেখে তার শ্বাসরোধ করে তাকে মেরে ফেলার পর সালবাস নামের একটা নদী সেখান দিয়ে বয়ে যায়, সেখানে তাকে ফেলে দেওয়া হয়েছিল। আর মনুর যে স্কুটারটা, সেটা ওই নদীর পাশে দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়েছিল। এবার মনুর বাড়ির লোকজন দেখছে মনু বউয়ের সাথে দেখা করতে গেছে, সে তো ফিরছে না।
কয়েকদিন কেটে যায়, সে ফিরছে না। এবার তারা পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত ব্যাপারটা জানিয়েছিল। কয়েকদিনের মধ্যে স্থানীয় লোকজনেরা অন্য একটা এরিয়াতে, নদীটা যেখান দিয়ে বয়ে যায় সেখানে ওই বডিটা দেখতে পেয়েছিল। স্কুটিটাও সেই নদীর ধারে পাওয়া যায়। তারপরে পোস্টমর্টম হয়। পোস্টমর্টমে বোঝা যায় যে মনু হয়তো আত্মহত্যা করেছে। কিন্তু মনু তো খুব ভালো ছিল, খুশিতে ছিল। সে হঠাৎ আত্মহত্যা করতে যাবে কেন? স্কুটিটাও কাছাকাছি দাঁড় করানো আছে। নানা রকম সন্দেহ বাড়ির লোকজনের, পুলিশ টিমের হয়েছিল। তবে পুলিশ টিমের মনে হয়েছিল আজকাল চারিদিকে যে ধরনের ঘটনা ঘটছে একটু তদন্ত করে দেখা দরকার। তানুর পাড়াতে তার ব্যাপারে যখন জিজ্ঞাসাবাদ করা হয় প্রতিবেশীদের কাছে, প্রতিবেশীরা বলেছিল যে বিয়ে হয়েছিল মনুর সাথে, কিন্তু সোনু নামের একটা ছেলের সাথে সব সময় সে একটা সম্পর্কেই ছিল। মাঝে মধ্যে শ্বশুরবাড়ি যেত, কিন্তু সে ওই সোনুর সাথে ঘোরাঘুরি, কথা বলা এগুলো চালিয়ে যাচ্ছিল। পুলিশ এবার কল ডিটেল চেক করে। কল ডিটেল দেখে পুলিশ অবাক হয়েছিল। সে নিজের হাজবেন্ডের সাথে কথাই বলে না, তবে সোনুর সাথে সে প্রতিদিন কথা বলে, অসংখ্য বার কথা বলে। ওই ঘটনা যেদিন সে ঘটিয়েছিল, ঘটাবার জন্য 8 জুন নিজের হাজবেন্ডকে ফোন কলে ডেকে নিয়েছিল। ডেকে নিয়ে ইচ্ছা করে ওই নদীর ধারে ওই স্কুটারে বসে তার সাথে বেড়াতেও গেছিল। অন্যদিকে ডেকে রেখেছিল নিজের বয়ফ্রেন্ডকে, বয়ফ্রেন্ডের কিছু বন্ধুকে। তারা সবাই মিলে এসে মনুকে একা পেয়ে মেরে ফেলেছিল। ব্যাপারটা হয়তো বোঝাই যেত না, কিন্তু মনুর বাড়ির লোকজনের সন্দেহ আর পুলিশের কাছে গিয়ে ব্যাপারটা জানানোতে কাজ হয়েছিল। বর্তমানে তানু, তানুর বয়ফ্রেন্ড সোনু আর সোনুর 3 জন বন্ধু জুডিশিয়াল কাস্টাডিতে রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এখন শোনাবো আরো একটা ঘটনা যেটা আগ্রাতে ঘটেছে। 1 মাসের মধ্যেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। এই ঘটনাটাতেও একটা মহিলা নিজের হাজবেন্ডকে মেরে ফেলেছে, কিন্তু এক্ষেত্রে 15 বছরের ম্যারেড লাইফ। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু তৃতীয় কোনো বয়ফ্রেন্ডের উপস্থিতি নেই, হাজবেন্ডেরও কোনো পরকীয়া সম্পর্ক নেই। তাও কেন একজন মহিলা নিজের হাজবেন্ডকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, সেটাই হচ্ছে আজকের এই ঘটনা। একজন মহিলা, নাম হচ্ছে রুবি শর্মা, হাজবেন্ডের নাম সুরেন্দ্র শর্মা। রুবি, সুরেন্দ্র দুজনেই মাঝবয়সী। তাদের 14 বছরের, 8 বছরের একটা মেয়ে, একটা ছেলে রয়েছে। রুবির শাশুড়ি চোখে দেখতে পান না, রুবির সাথেই থাকেন। শ্বশুর মশাই সরকারি কাজ করতেন, শাশুড়ি মা এখনো পেনশন পান, সেটাতেই তাদের সংসার চলে। যেহেতু তার হাজবেন্ড কোনো কাজ করে না, তবে প্রত্যেক দিন নেশাটা করে। নেশা করে এসে স্ত্রীর ওপরে অকথ্য অত্যাচার করে, প্রচুর মারধর করে, গালাগালি করে, টাকা চায় সবসময়। মাঝে মধ্যে সেলাইয়ের কাজ, কখনো কারোর বাড়ি গিয়ে কাজ, কখনো কারোর বাড়িতে কিছু খাবার তৈরি করে দেওয়ার কাজ, কখনো কারোর বিয়ে বাড়িতে গিয়ে কাজ করা, এগুলো রুবি শর্মা করে। রুবি শর্মাকে নিজের খরচগুলো চালানোর জন্য কাজ করতে যেতে বাধ্য হতে হয়। তার কাছে যেটুকু টাকা থাকে তার হাজবেন্ড মারধর করে তার কাছ থেকে কেড়ে নেয়। দিনের পর দিন কিন্তু এইভাবেই চলছিল। রুবি শর্মা 2026-এর মে মাসে একদিন মনে মনে ঠিক করেছিলেন যে এই ব্যাপারটা শেষ করতে হবে, কারণ এরকম অত্যাচার তার আর ভালো লাগছে না। তিনি নিজের ভাসুরকে ডেকেছিলেন। ভাসুরের সাথে নিজের 2 বাচ্চা আর নিজের শাশুড়িকে পাঠিয়ে দিয়েছিলেন কয়েকদিনের জন্য বেড়াতে। এরকম কিন্তু আগেও তিনি করেছেন, সেই জন্য কারোর কোনো সন্দেহ হয়নি। গরমের ছুটিও চলছিল বাচ্চাদের, তো জ্যাঠা এসে 2 বাচ্চা আর নিজের মাকে নিয়ে চলে গেছিল। সেই দিনই রাত্রেবেলায় পায়েস তৈরি করে তাতে 15 থেকে 20খানা ঘুমের ওষুধ মিশিয়ে প্রথমে নিজের হাজবেন্ডকে চিরনিদ্রায় ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল। এই কাজটা করেছিল রুবি শর্মা একদম একা একা। তারপরে তার যে টয়লেট, সেটা কাঁচা ছিল, সেটাকে সে খুঁড়েছিল। নিজে হাজবেন্ডের বডি টানতে টানতে নিয়ে গিয়ে সেই টয়লেটের মেঝেতে
শুইয়ে ওপরে মাটি চাপা দিয়েছিল। আর পরের দিন একটা মিস্ত্রির সাথে সে আগে থেকেই যোগাযোগ করে রেখেছিল, তাকে ডাকা হয়, তাকে বলা হয় যে এই যে টয়লেটের মেঝেটা, এটাতে জল জমা থাকে, সেই জন্য এটাকে রেডি করাই আছে, তোমার কিচ্ছু করার দরকার নেই, তুমি এর উপরে মেঝেটা তৈরি করে দাও। সেই মিস্ত্রি মেঝেটা তৈরি করে দিয়েছিল, তার কোনো রকম সন্দেহ হয়নি, কোনো রকম গন্ধ সে পায়নি, সে মেঝে তৈরি করে চলে গেছিল। এবার বাচ্চারা, বাচ্চাদের ঠাকুমা সবাই বাড়ি ফিরে এসেছিল। এদিকে রুবি ৪৫ দিন ধরে ওই বাথরুম ব্যবহার করছিল, স্নান করছিল রোজ। আশেপাশের প্রতিবেশীরা জিজ্ঞেস করলে সে বলছিল কি জানি হাজবেন্ড কোথায় যেন চলে গেছে। ২০২৬-এর ২৬ মে রুবি নিজের ভাসুরের সাথে পুলিশ স্টেশনে গিয়ে তার বর সুরেন্দ্র শর্মার হারিয়ে যাওয়ার একটা মিসিং কমপ্লেনও করেছিল। পুলিশ একজন প্রাপ্তবয়স্ক মানুষ, বউয়ের সাথে রোজ ঝগড়া করে, সে কোথায় চলে গেছে তাকে খোঁজার বিশেষ একটা চেষ্টা করছিল না। কিন্তু বাড়ির লোকজন, মা, বাচ্চারা, দাদা, সবার মনে হচ্ছিল যে সুরেন্দ্র হঠাৎ করে কোথায় চলে গেছে। এবার সুরেন্দ্রের দাদা লক্ষ্য করে যে সুরেন্দ্রের যে এটিএম কার্ড রয়েছে সেটাকে ৩ বার ব্যবহার করে টাকা তোলা হয়েছে। সুরেন্দ্রের দাদার কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছিল যে ওই মহিলা রুবি শর্মা কিছু একটা ঘটিয়েছে। এই পর্যন্ত রুবির সাথে তাদের কোনো রকম কোনো ঝামেলা নেই, রুবিকে খুব ভালো মেয়ে বলেই তারা জানে। তবে ভাসুর রুবির কাছে এসে রুবিকে বুঝিয়ে সুঝিয়ে বলেছিল যে যদি কোনো ঘটনা ঘটিয়ে থাকো তুমি আমাকে বলো, আমি কিন্তু তোমার সঙ্গ দেব। আমি জানি যে আমার ভাই ভালো মানুষ ছিল না, কিন্তু তুমি খুব ভালো, তুমি মাকে দেখো, তুমি বাচ্চাদেরকে ভালোভাবে মানুষ করছো, বিয়ের পর থেকে অনেক অত্যাচার সহ্য করছো, সবই জানি। যদি কোনো ঘটনা থাকে আমার ভাইয়ের নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে, তো তুমি আমাকে বলতেই পারো। এবার মন খারাপ হয় রুবির, রুবি কেঁদে ফেলে। রুবি নিজের ভাসুরকে বলে যে তোমার ভাই টয়লেটে আছে। সেই ভদ্রলোক উঠে গিয়ে টয়লেটে দেখেন, তিনি বলেন যে না, ওই টয়লেটে তো নেই। তখন তিনি বলেন যে টয়লেটেই আছে, টয়লেটের মেঝেতে শুয়ে আছে। এবার ব্যাপারটা বুঝতে পারে ভাসুর। ভাসুর কিন্তু রুবির সঙ্গ দেয়নি, পুলিশ স্টেশনে খবর দিয়েছিল, পুলিশ এসেছিল, খোঁড়াখুঁড়ি হয়েছিল, খোঁড়াখুঁড়ির পর বডি বেরিয়ে এসেছিল সুরেন্দ্র শর্মার। পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছিল রুবি শর্মাকে। রুবি শর্মার কল ডিটেল চেক করে বোঝা যায় যে রুবি শর্মার সাথে দ্বিতীয় কোনো ব্যক্তি এই ব্যাপারটার সাথে জড়িয়ে নেই। রুবি অতিরিক্ত অত্যাচারে বিরক্ত হয়ে এই ঘটনা ঘটিয়ে ফেলেছে। ৩খানা ঘটনা প্রায় একই ধরনের শোনালাম। আমি কিন্তু কোনো মহিলা পুরুষকে মেরে ফেলবে, পুরুষ মহিলাকে মেরে ফেলবে, এই সমস্ত ব্যাপারের পক্ষপাতী নয়। তবে কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম খবরে বা পোস্টে, ভিডিওতে দেখি যে ছেলেরা নাকি আজকাল ভয় পাচ্ছে, কারণ মেয়েরা একটার পর একটা এইভাবে হাজবেন্ডদেরকে মেরে ফেলছে। একটা কথা একবার ভেবে দেখবেন, বহু বহু বছর ধরে আমরা দেখে আসছি মেয়েরা অত্যাচারিত, মেয়েদেরকে মেরে ফেলা হয়, কখনো বর, কখনো শ্বশুরবাড়ির তরফ থেকে খারাপ ব্যবহার, মেরে ফেলার ঘটনা সব সময় ঘটে চলেছে, বছরের পর বছর ঘটছিল। কখনো কিন্তু কোনো মেয়েকে বা মেয়ের বাড়ির লোকজনকে বলতে শোনা যায়নি যে আমরা ছেলেদের সাথে মেয়েদের বিয়ে দিতে ভয় পাচ্ছি। এখন গুটি কয়েক মেয়েরা এই ঘটনা ঘটাচ্ছে, তারা ছেলেদেরকে মেরে ফেলছে কোনো না কোনো কারণে। তার জন্য পুরো মেয়েদেরকে ব্লেম করা বা মেয়েরা কি করবে জানি না বা সব ছেলে ভয় পাচ্ছে বিয়ে করতে, এগুলো কিন্তু বাজে কথা। এই পর্যন্ত কিন্তু মেয়েরাই অত্যাচারিত ছিল, এখনো মেয়েরা অত্যাচারিত হয়। একটু নিয়মের বাইরে গিয়ে কয়েকজন মেয়ে অত্যাচার করছে পুরুষ মানুষদেরকেও, সেই জন্য মানুষের চোখে সেটা একদম অস্বাভাবিক বলেই মনে হচ্ছে। কারণ আমাদের সমাজ মেয়েদেরকে অত্যাচারিত দেখে দেখে অভ্যস্ত। এখন যে ব্যাপারগুলো ঘটছে
এগুলো তাদের নতুন লাগছে। কোনো ঘটনায় কেউ অত্যাচারিত হবে, কেউ মারা যাবে, ব্যাপারগুলো ভালো নয়, খুব খারাপ। কিন্তু এটা ভেবে দেখার একটা বিষয় আছে, মেয়েরা চিরকাল অত্যাচারিত। কিছু সংখ্যক মেয়েরা এখন অত্যাচার করছে, এখনো কিন্তু অনুপাতে অনেক কম। সবশেষে একটা কথাই বলবো যে ঘটনাগুলো শোনার পরে কার কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ঘটনা নিয়ে।